এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল ৯টা। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। মামামের জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম ছাদে নিয়ে এসেছি, মেলেও দিয়েছি। সকাল করে মামামের জামা কাপড়গুলো ধুয়ে দিলে একদম দুপুরের পরপরই শুকিয়ে যায়। মামাম সোনাকে সকাল 8:30টার সময় খাইয়ে দিয়েছি, আর এখন মামাম রয়েছে ওর দাদা ভাইয়ের কাছে, উঠানেই রয়েছে। আর এখন আমি আসলাম ঘরে। ঘরে এসেই এখন ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেব, কেননা মাম্মাম রয়েছে বাইরে। তো ভাবলাম কি এই ফাঁকেই আমি ঘরটা গুছিয়ে নিই। প্রথমে খাটটা আমি ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন আলনাটা গোছাবো। তো গতকালকে জামা কাপড়গুলো একটাও গোছানো হয়নি, সমস্তটাই এলোমেলো রয়েছে। আর রান্না বান্না ছিল, অনেকটা তাড়াহুড়ো ছিল, ওই জন্য গোছানো হয়নি। তো ভাবলাম এই সকাল করেই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আবার দুপুরবেলায় মামামের জন্য রান্না করতে হবে, আবার একটু পরেই মামামকে খাওয়াতে হবে, ওকে আবার স্নান করাতে হবে। সেই জন্য ভাবলাম হাতে সময় রয়েছে, এখনই ঘরটা গুছিয়ে নিই। আর দোতলার ঘরগুলো জানো তো এত পরিমাণে অপরিষ্কার রয়েছে। তো দোতলার ঘরগুলো মুছতে হবে, একটু পরিষ্কার করে ঝাড় দিতে হবে, সেটাই পারছি না শুধুমাত্র সময়ের অভাবের জন্য। তো ভেবেছি কালকে হাতে একটু সময় নিয়ে দোতলাতে যাব আর ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। বিশেষ করে ব্যালকনিটা মুছতেই হবে, কেননা প্রত্যেক দিনই ব্যালকনিতে যাই মামামকে নিয়ে, আর বাচ্চাকে নিয়ে যাওয়া হয় যেহেতু, আর সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুবই জরুরি। তো দেখো যেই বলা সেই কাজ, মাম্মামকে নিয়ে চলে এসেছি সোজা ব্যালকনিতে। আর এখন ব্যালকনিতে প্রত্যেক দিনই আসতে হয়, কেননা এই ফুল গাছগুলো লাগিয়েছি, প্রত্যেক দিনই জল দিতে হয় একটু একটু করে। দেখো কতটা বড় হয়ে গেছে গাছগুলো। প্রত্যেকটা গাছেই অনেক কুঁড়ি এসেছে, তবে আরো ফুল গাছ লাগাতে হবে, অনেক টব এখনো খালি রয়েছে। তো যাব ভাবছি আজকালের মধ্যে, আবার বাজারে যেতে হবে টুকটাক কেনাকাটা করতে। তো এই যে দেখো এখন মামাকে নিয়ে ব্যালকনিতেই রয়েছি, আর এখানের মিষ্টি মিষ্টি রোদ সত্যি খুব ভালো লাগে। ফোনে সবেমাত্র দেখলাম 11টা বাজতেই আসলো, আর মাম্মামকে এখন 11টার খাবার খাওয়াতে হবে, মানে 11টা 11:30টার মধ্যে মাম্মামকে একটা খাবার খাওয়াই। হয় ফল খাওয়াই, না হলে ডিম সিদ্ধ খাওয়াই, না হলে মৌসুমী লেবুর রস খাওয়াই বা কমলা লেবুর রস খাওয়াই। তো এইগুলোই খাইয়ে থাকি ওকে স্নানের আগে। তো আমি একটু পায়েস নিয়ে এসেছি আসার সময়, তো এখন রোদে বসে বসে খাবো। আর এই পায়েস পিঠা পুলি সমস্ত কিছুই আমার বাসিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি পায়েস নিয়ে সোজা ব্যালকনিতে এসেছি, আর ভেবেছি, মানে আগের থেকেই ভেবেছি যে ব্যালকনিতে বসে বসে খাবো, আর মাম্মাম যদি খায় মাম্মামকেও একটু খাইয়ে দেব। তবে মাম্মাম একটুও খায়নি, ছুঁয়েও দেখেনি। তো তারপর দেখো মামামের দুষ্টুমিও শুরু হয়ে গেছে। তো আমার সঙ্গে এইভাবেই দুষ্টুমি করতে থাকে। খাবার মানে এক্সট্রা খাবার কখনোই খেতে চায় না। ওকে যখন আমি খাওয়াতে নিয়ে বসি তখনই হয়তো খায়, কিন্তু আমার খাওয়া দেখে যে নিজে একটু খাবে, যে মা খাবারটা দাও, বা নিজে কেড়ে খাবে, কিন্তু সেটা খায় না, কখনোই খায় না। তো দেখো এই শাড়িটা আমি গতকালকে পরেছিলাম অ্যানিভার্সারির দিন। তো একটু হালকা রোদ্রে আমি রাখবো 5 মিনিটের জন্য, তারপর ভাঁজ করে আমার ওয়ারড্রপের মধ্যে রেখে দেব। তো শাড়িটা আমার প্রচণ্ড পছন্দের একটা শাড়ি, আর কালারটা তো প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক এই ব্লাউজটাও আমি একটু রোদ্রে দিয়ে দিয়েছি, তারপর হালকা রোদ একটু গরম গরম হলেই ভাঁজ করে ওয়ারড্রপের মধ্যে রেখে দেব। আর আজকে জানো তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা আরও বেশি নামবে। তো গাছগুলো দেখো, তোমাদের একটু দেখাচ্ছি। আর আমি ব্যালকনিতে যতবারই আসি না কেন এই কাঁচ আমি ওপেন করি, তারপর ভিউটা দেখি, সত্যি আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যতবার আসি ততবারই আমি এই কাঁচটা ওপেন করে বাইরের পরিবেশটা দেখি। তো চলো এখন যাওয়া যাক, কেননা এখন শাড়িটা ভাঁজ করব। 5 মিনিট হয়ে গেছে, শাড়িটা রোদ খাচ্ছে। আবার সিল্কের শাড়ি তো, মানে পিওর সিল্কের শাড়ি বেশি রোদে রাখতে নেই, তাহলে আবার শাড়ি নষ্ট হয়ে যায়। আবার এই পিওর সিল্কের শাড়ি অনেক যত্ন করে রাখতে হয়, মানে প্রচুর যত্ন করতে হয়। তো দেখো ভাঁজ করে নিয়েছি। তো এখন আপাতত এখানে রেখে দেব, পরে একটা ভালো জিনিসের মধ্যে রেখে দেব, মানে কাপড়ের জিনিসের মধ্যে রাখলে সিল্কের শাড়িগুলো ভালো থাকে। তো যাই হোক চলো, এদিকের কাজকর্ম হয়ে গেছে। মাম্মামকে নিয়ে এখন যাব সোজা নিচের তলাতে, কেননা মাম্মামকে এখন খাওয়াতে হবে।
রান্নাঘরে আসলাম আর দুটো মৌসম্বি লেবু নিয়ে এসেছি আর মাম্মামকে আজ আমি মৌসম্বি লেবুর রস খাওয়াবো। প্রথমে ভাবলাম মাম্মামকে ডিম সিদ্ধ করে খাওয়াই, পরে ভাবলাম না, দুপুরবেলায় মাম্মামকে আবার মাংস রান্না করে খাওয়াবো, তবে একই দিনে মাংস আর ডিম সিদ্ধ খাওয়ানো যাবে না। তো অন্যদিন খাওয়াবো, মানে কালকেই খাওয়ানো যাবে মাম্মামকে। তো যাই হোক, এই যে দুটো মৌসম্বি লেবু আমি নিয়ে নিয়েছি, কেটেও নিয়েছি, এখন রস বের করে নেব। সত্যি এই জুসারটাতে খুব সুন্দরভাবে মৌসম্বি লেবুর রস বেরোয়, খুবই ভালো, একদম এত সুন্দর, মানে একটুও রস থাকে না মৌসম্বি লেবুর খোসাতে। তো এইভাবে যে দেখো রস বের করে নিয়েছি, আর চলো মাম্মামকে গিয়ে এখন খাইয়ে দিই। তো মাম্মাম সোনাকে আমি মৌসম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি, তারপর ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। সত্যি বলতে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। মাম্মাম সোনাকে আজ আমি কোনো বডি ওয়াশ বা সাবান দিলাম না, আর গতকালকে ওকে শ্যাম্পু দিয়েছিলাম চুলে, আজ আমি দিলাম না, কেননা আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। এক কথায় বলতে পারো, মানে ঝটপট করে ওকে স্নান করিয়ে নিয়ে ঘরে এসেছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর এখন গায়ে হাত পায়ে আমি বডি লোশন লাগিয়ে দিচ্ছি। তো মুখে এখনও ক্রিম লাগানো হয়নি, তো এইভাবে আগে ওকে একটু বডি লোশন লাগিয়ে দিচ্ছি, তারপর আমি মুখে ক্রিম লাগিয়ে দেবো। চুলও আঁচড়ে নিচ্ছি, মাম্মামের চুলগুলো বেশ বড়ই হয়েছে, আর শীতের সময় চুল ভেজালে শুকাতেও অনেকটা সময় লাগে, আর ভালো করে ওই জন্য বাচ্চাদের চুলটা মুছে দিতে হয়, আর বাচ্চাদের মাথাটা ভেজা থাকলে ওদের ঠান্ডাটাও বেশি লাগে, মানে তাড়াতাড়ি ঠান্ডা লাগে। তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে মাম্মামকেও রেডি করানো হয়ে গেছে। মাম্মাম অবশ্য অনেকটা পরিমাণে ক্রিম বের করে ফেলেছে, আর এইভাবে হাত দিয়ে ঢুকিয়ে রাখলাম ক্রিমটা তো টিউবের মধ্যে। তো এইভাবে দুষ্টুমি করে, প্রত্যেকটা দিনই এত পরিমাণে ক্রিম বের করে ফেলে, কি আর বলবো। তো এখন মাম্মামকে নিয়ে সোজা যাচ্ছি একটু জমিতে। তো বাবা গেছে জমিতে, তো কি কি সবজি লাগিয়েছে তোমাদের একটু দেখাবো। তো কদিন আগে বলেছিলাম যে কি কি সবজি লাগিয়েছে তোমাদের দেখাবো, তো ভাবলাম এখন হাতে একটু সময় রয়েছে, এখন যাওয়া যাক। তো বাবা এখানে বসে রয়েছে আর কটা চারা গাছও লাগিয়েছে, আর কি কি চারা গাছ লাগিয়েছে তোমাদের এখনই দেখাবো। তো দেখো জমিটা পুরোটাই চাষ দিয়েছে, আর এখানে জমিটা দেখতে অনেকটা ছোট লাগছে, কিন্তু অনেকটা জায়গা, প্রায় 5 শতকের বেশি। এখানে বেগুন গাছের চারা লাগিয়েছে, লঙ্কা গাছের চারা লাগিয়েছে, আবার টমেটো গাছের চারা লাগিয়েছে, তো আবার পালং শাক বা লাল ডাঁটা শাক অনেক কিছুই বুনিয়েছে, যেগুলো এখনো হয়নি, যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। তো এখন আবার মাম্মামকে নিয়ে বাড়িতে আসলাম, যেহেতু মাম্মামের জন্য রান্না করতে হবে, তো সেই জন্য চলে এসেছি। ভেবেছিলাম যে ও ওর দাদা ভাইয়ের কাছে থাকবে, কিন্তু থাকেনি, তো আমার সঙ্গে আবার চলে এসেছে। তো আমি রান্নাঘরে এসেই এই সবজিগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে আলু, গাজর আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এখানে আমি পোলট্রির মাংস নিয়ে নিয়েছি, আগের দিন মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে কিছুটা পরিমাণে মাংস আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করছি, আর তোমাদেরকেও দেখাবো আমি কিভাবে রান্না করি। প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়েছে, তারপর রসুন কুচি দিয়েছি। আদা আর রসুন একটু ভালো করে ভাজা ভাজা হয়েছে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর আমি একটু জল দিলাম সামান্য পরিমাণে, যাতে মশলাটা ভালোভাবে একটু ফ্রাই হয়ে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন টমেটো, পাকা টমেটো, একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে দিয়েছি, বীজগুলো আমি ফেলে দিয়েছি, কেননা বীজগুলো হজম হতে চায় না, সেই কারণেই। আর মাংস এখন দিয়ে দিলাম। আমার মেয়েকে আমি হাড়ের মাংস এখনো পর্যন্ত খাওয়াই না, কেননা আমার মেয়ে এখনো খেতে পারে না, আর আমি সলিড মাংস দিয়েই ওকে মাংস রান্না করে খাওয়াই। তো জল দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আর এইভাবে লো হিটে অনেকক্ষণ রান্না হতে থাকবে। মাংস রান্না করা হয়ে গেছে, আর অনেকক্ষণ ধরেই লো হিটে রান্না করলাম, আর সবজি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আর মাংসও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তো এখন নামিয়ে নিচ্ছি বোলের মধ্যে। মাম্মামকে একটু পরেই খাওয়াবো, কেননা ভাত এখনো পর্যন্ত হয়নি। তো মাম্মাম এদিকে একটু রাস্তায় খেলা করছে ওর দাদা ভাইয়ের সঙ্গে। আর আমাদের উঠানে বসেই মাম্মাম খেলাধুলো করে, কিন্তু উঠানের সঙ্গেই লাগোয়া রাস্তা। তো এই সামনে এসে একটু খেলাধুলা করে প্রত্যেক দিনই। তো বাবাকে আর দিগ্বিজয়কে খেতে বসিয়ে দিয়েছি, ওদের খাওয়া শেষ হলেই মাম্মামের খাবার রেডি করব। চলে এসেছি মাম্মামের খাবার রেডি করতে। ভাত নিয়ে নিলাম প্রত্যেক দিন যতটা পরিমাণে নিয়ে থাকি, আর এখন মাংসের ঝোল নিয়ে নেব। মাম্মামের জন্য আমি যখন মাংস রান্না করি তখন হালকা পাতলা করেই রান্না করি, বেশি মশলা দিই না, একদম হালকা করে রান্না করে দিই, বাচ্চা যেহেতু। তো এই যে দেখো অনেকটা পরিমাণে ঝোল রেখেছি। আর আমার মাম্মামকে যখন আমি ভাত খাওয়াই তখন তরকারির পরিমাণটা একটু বেশি রাখি, আর ভাতটা একটু নরম করেই খাওয়াই, বেশি শক্ত করে আমি খাওয়াই না। আর বেশি শক্ত করে খাওয়াতে গেলেও মাম্মাম খেতে পারে না, ওর ওক আসে। তো তারপর একটু নরম করেই দিই। তো এই যে আমার মাম্মাম সোনাকে এখন খাইয়ে দিচ্ছি, আর খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে। আর মাংসের ঝোল রান্না করলে মাম্মাম সেদিন ভাতও বেশ ভালোভাবে খেয়ে নেয়। তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর ওর দাদাভাই আজ চলে যাবে। ওর দাদাভাইয়ের আবার কালকে পরীক্ষা আছে, তো এখন ওর বাপির বাইকে উঠেছে, ওর দাদাভাই এখনই চলে যাবে। তো মাম্মাম সোনাকে আবার রাস্তার সামনে গিয়ে নিয়ে আসবো, আর বাড়িতে নিয়ে এসেই ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দুপুরের খাবার শেষ করেই মাম্মাম কিছুটা সময় পরেই আবার ঘুমোয়। তো এখন বিকাল 5:30 বাজে। আমি এখন ভিডিওটা কন্টিনিউ করলাম, কেননা এর মাঝখানে অনেকটা সময় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। বরমশাই আমার কাছে আবদার করেছিল পাটিসাপটা পিঠা খাবে। তো আমি এদিকে পাটিসাপটা পিঠা তৈরি করব, তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, আর এটা পুরো অরিজিনাল খেজুরের গুড়। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। তো এখন পিঠা তৈরি করব, আর তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে সন্ধ্যার সময়, তো ভাবলাম এখন পিঠা তৈরি করি, গরম গরম খেতে পারবে। আর বাবাও রয়েছে ঘরে। আজকে সন্ধ্যাবেলায় আমার মেয়েকে কর্নফ্লেক্স খাওয়াবো, তার জন্য কর্নফ্লেক্স আমি নিয়ে নিয়েছি বোলের মধ্যে। আর এখন গরম কাউ মিল্ক আমি দিয়ে দিলাম। তো আমি গরম কাউ মিল্ক দিয়ে প্রায় 15 মিনিট মতো একটু ঢেকে রাখি, তারপর খাওয়াই মাম্মামকে। তাতে কর্নফ্লেক্স অনেকটা নরম হয়ে যায়, আর মাম্মামের খেতেও সুবিধা হয়। এর মধ্যে আমি 2 চামচ মতো নলেন গুড়ের সন্দেশ দিলাম, তাহলে মাম্মামের খেতেও অনেকটা ভালো লাগবে। তো এখন আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আর বরমশাই পাটিসাপটা পিঠা খেতে প্রচণ্ড পছন্দ করে। সবথেকে বেশি পছন্দ করে এর পুরটা যদি সন্দেশের হয় তাহলে ও সবথেকে বেশি পছন্দ করে। আর প্রায় এখানে 500 গ্রাম মতো সন্দেশের মানে নলেন গুড়ের সন্দেশ রয়েছে, আর আমি সমস্তটাই দিয়ে এখন পিঠা তৈরি করছি। মাম্মামের জন্য খাবার আমি রেডি করে রেখেছি, আর এদিকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। মাম্মামকে আবার সন্ধ্যার খাবার খাওয়াতে হবে, একটু টেনশন রয়েছে। আবার এদিকে পিঠাগুলো তৈরি করতে হবে। ফ্রাই প্যানে পাটিসাপটা পিঠা তৈরি করলে বেশ ভালোভাবে উঠে যায়। আর পাটিসাপটা পিঠা আমি বেশ ভালোই বানাতে পারি, আগেও অনেক বানিয়েছি, আর এখন তো বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর হয়েছে, তোমরা জানিও যে কেমন হলো। আর পাটিসাপটা পিঠা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তো আমাদের তো দারুণ লাগে, আর বিশেষ করে বরমশাইয়ের সবথেকে বেশি ভালো লাগে। আর আমার বরমশাই যে খাবারটাই আমার কাছে আবদার করুক না কেন আমি করে দেওয়ার চেষ্টা করি, তাতে ওর খুশি হলে আমিও অনেকটা খুশি হই। দুই একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই দাদাভাই বিবাহবার্ষিকীতে তোমাকে যে নেকলেসটা দিয়েছে তার ওয়েট কত। অবশ্যই জানাবো এই ব্লগে, আর তোমাদেরকে জানালাম না, পরের কোনো একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে দেব। আর এদিকে দেখো কর্নফ্লেক্স একদমই রেডি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, মামাকে এখন খাওয়াবো। আর পাটিসাপটা পিঠাও তৈরি করা হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাইকে আর আমার শ্বশুর মশাইকে দিয়ে আসবো, তো গরম গরম দুই একটা খাবে। তো মাম্মামকে এখন আসলাম সন্ধ্যার খাবার খাওয়াতে। তো আমার মাম্মাম সোনা কত সুন্দরভাবে এখন খেয়ে নিচ্ছে। আর খাওয়ার সময় মাম্মামের সঙ্গে আমি অনেক গল্প করে থাকি, কিন্তু আমার মাম্মাম খাওয়ার সময় তেমন একটা কথা বলে না।
তো চলো আমার মাম্মাম সোনাকে এখন ঝটপট করে খাইয়ে দিই। আর মাম্মামকে এখন ঘরের মধ্যে বসেই খাওয়াই, যেহেতু শীতকাল আর প্রচণ্ড শীত পড়েছে এখন। আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর কিছু বাসনকোসন এখন ধুয়ে রাখছি। আর চলো আজকের ব্লগটিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।